এই বিষয়টা নিয়ে আপনাদের বিজেপির কি প্রতিক্রিয়া আছে? দেখুন, একটাই কথা, একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যার বিভিন্ন রকমেরই অবদান, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কোন রাজনৈতিক দলের মানুষ দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, কথাবার্তা বলবার ক্ষেত্রেও অসংলগ্নতা প্রকাশ পাচ্ছিল বলে তার ঘনিষ্ঠ মহল থেকেও জানতে পাওয়া যাচ্ছিল। এবং অতঃপর কালকে রাত্রে তিনি হৃদরোগ সংক্রান্ত কষ্টে পার্থিব শরীর ত্যাগ করেন। তার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করছি। তিনি যেন পরপারে ঈশ্বরের কৃপায় ভালো থাকেন। মুকুল রায় কি একটা কোনো বড় লেসন দিয়ে গেল বিজেপিকে, যে তৃণমূলের খুব বড় উচ্চ নেতৃত্বকে নিয়ে এলে পরবর্তীতে মানে ভোটে জেতার পরে যে কৃষ্ণনগর মানুষ পরিষেবাটা পেলেন না আপনার বিজেপির বিধায়কের কাছ থেকে, এটা কি বড় লেসন বলে মনে করছেন? দেখুন, যদি আপনাদের স্মৃতি সজাগ থাকে তো তাহলে আমাদের ছোটবেলা থেকেই প্রায় পশ্চিমবঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বিধানসভাতে গিয়েই মানুষকে ঠকাবার জন্য আন্তরিকভাবে বলেন, এই প্রতিটি বিধানসভাতেই আমি প্রার্থী, আমায় ভোট দিন, কে খারাপ কে ভালো দেখবেন না। তারপর তিনি তাদের প্রার্থীরা জিতে যাওয়ার পরে যথারীতি লুটপাট চলে, যে চার্জশিট পড়া হলো তার দীর্ঘ বিবরণ সবাই জানেন। এবং তারপর আর বর্ষিয়ান নেত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় না। এবং তৃণমূলের বহু নেতা বিধায়ক রয়েছেন, এলাকায় গেলে মানুষ পেটাতে পারে এই ভয়েতে তো এমনিই যান না। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে তো কদিন আগেই মানিক বাবু চোর স্লোগান শুনে তৃণমূলের কাছ থেকে তিনি তো পেটানির ভয় পালিয়ে এসেছেন। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আমি সভা করতে গিয়েছিলাম, সেখানেও তো তৃণমূলের বিধায়ককে চোর বলে তাড়া করছেন এবং নিজেদের এলাকায় তারা যেতে পারছেন না। তৃণমূল যখনই কোনো এলাকাতে যায় তার মানে হয় চাকরি, নয় ইট সিমেন্ট, এগুলো চুরি করতে যায়, না হলে খুব একটা তাদের দেখতে পাওয়া যায় না। দু একজন রয়েছেন, তাদের হয়তো অন্য কোনো লক্ষ্য আছে, তাই তাদের দু একটা বিধানসভায় দেখতে পাওয়া যায়। দেখুন, রাজনীতি চিরকাল স্রোতস্বিনী নদীর মতো। স্রোতস্বিনী নদী যেমন আবহমান কাল ধরে বয়ে যাচ্ছে, গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার পাশ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সে তো আর নেই। সে তার অবদান হয়তো কিছু কিছু রেখে গেছে। যখন শাসক আসে, নেতা আসে, শিল্পী আসে, খেলোয়াড় আসে, আবার তারা কালের নিয়মে তারা চলেও যান। তাই কারুর জায়গা কখনো পূরণ করা সম্ভব নয়। প্রত্যেকেই নিজস্ব মেধায় সম্পৃক্ত। মুকুলবাবু তাঁর জায়গায় রয়ে গেলেন, তার রাজনৈতিক মেধা নিয়েই রয়ে গেলেন। মুকুলবাবুর আশপাশেও বহু রাজনৈতিক মেধা সম্পন্ন মানুষও ছিলেন, তারাও একই রকম গুণী ছিলেন মুকুলবাবুর মতোই। আবার তার আগে আমাদের দেশ জোড়া বহু নেতা যাদের জীবনী আমরা কারুর পড়ি, অনেকের জীবনী তো কংগ্রেস সরকার লিখতে ভুলে গিয়েছিল, যে আমরা পড়তে পারি না, নিজের আগ্রহ নিয়ে পড়ে নি। তো এটা চলমান, আর কিছুই নয়। জায়গা থাকবে, মানুষ পাল্টে যাবে, ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠান কিছু কাজের জন্য, তারপর তিনি ডেকে নিয়ে চলে যান, আমাদের চলে যেতে হবে। দেখুন, সেটা যে কোনো বিধায়ক বলুন, এমপি বলুন, যারা শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবেও সুস্থ, যারা জনপ্রতিনিধি হন, তাদের কাজ তো জনগণের কাজ করা। সেই জন্যই তো তিনি এমএলএ বা এমপি বা কোথাও কাউন্সিলর বা কোথাও প্রধান হন। তার নামের আগে শ্রী বা শ্রীমতীর জন্য তো তিনি এই নামে আসেন না। তো ফলত যদি একজন কেউ শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যান,
এবং তিনি যদি কাজ না করতে পারেন তো সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই দুর্ভাগ্য তো ইচ্ছাকৃত নয়। তৃণমূলের সিলেবাসে তিনি অসুস্থ হননি, শারীরিক অসুস্থতার জন্যই তিনি বিধায়ক হিসেবে কাজ করতে পারেননি, এটা তো সবাই জানেন। কৃষ্ণনগর করিমপুর রেলপথ নিয়ে আপনি যে আপনাদের চার্জশিটে